শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাষার মাসের শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং প্রকাশক আফজাল হোসেনের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। প্রথমে জানিয়ে দিচ্ছি অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বইসমূহ 30% এবং অন্যান্য প্রকাশনী বইসমূহ 25% কমিশনে পাঠকরা কিনতে পারবেন। অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা ও শিল্পকর্ম প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির EMK সেন্টারের মাইডাস সেন্টারে প্রদর্শিত হচ্ছে সাইদা কামালের নবম একক চিত্রকলা প্রদর্শনী কত অজানারে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তরপাড়ার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে তেল রং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ছবি নিয়ে শিল্পী গুলশান হোসেনের 17তম একক চিত্রকলা প্রদর্শনী প্রকৃতি ও জীবনের প্রতিফলন। প্রদর্শনী চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালি আল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে। সন্ধ্যা 6:45 দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বর্ণমালার সাথে। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 দেখবেন হুমায়ুন ফরিদের পরিচালনায় এনটিভি নির্মিত প্রথম ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। কাঁটা যখন একটা বেঁধে তখন খুব লাগে, রক্ত পড়ে, কিন্তু তারপর আর 10টা কাঁটা বিঁধলেও ব্যথা আর বাড়ে না। তুমি কি জানো আমি তোমাকে জেলে দিতে পারি? রাত 11:30 রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। বাবা, চাচি দেখতে কিরকম? মেয়ে খুবই ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আর ফ্যামিলিটা চমৎকার, মানে শিক্ষিত, ভদ্র। মালের সাথে এই মেয়ের বিয়ে হলে মালে সুখী হবে। আমারও একদম একমত। চাচির মতামত কি? তো চাচুর তো পছন্দ হয়েছে। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অনিন্দ্য প্রকাশের কর্ণধার প্রকাশক আফজাল হোসেন। অমর একুশের গ্রন্থমেলা সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি। ফেব্রুয়ারি মানেই বইমেলা, সারা বছর অপেক্ষা করে থাকা হয় এই মাসটির জন্য, বইমেলার জন্য। তো কেমন চলছে এবারের বইমেলা?
আমরা সারা বছরই কাজ করি প্রকাশনা নিয়ে। এই প্রকাশনা এখানে মূলত হলো আমাদের যেটা মেলা, মেলা হলো প্রদর্শনের জায়গা, কিন্তু আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া যেখানেই বলেন সেখানে বিক্রিরও একটা বিষয় আছে। সেই দিক থেকে বাংলা একাডেমির বইমেলা আমরা মনে করি এবার খুবই সফল হবে। তার মূল কারণ হলো বর্তমানে দেশে রাজনৈতিক অবস্থা খুবই স্থিতিশীল এবং সরকারও আইনশৃঙ্খলা বাহিনীর দিকে প্রচণ্ড পরিমাণ নজর দিয়েছে। আমি প্রত্যেক পাঠককে বলবো তারা অবশ্যই যাতে মেলায় আসে, এবং বাংলা একাডেমি এখন মেলায় এত পরিসর বৃদ্ধি যে কোনো পাঠকে এটা পুরাটা ঘুরে সুন্দর মতো তাদের বইটা দেখে পছন্দের বইটা দেখে কিনতে পারবে। এখানে মূল মেলার মূল যে বিষয়টা হলো, মেলাটা আমরা এখনো বলি যে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান মিলে এই মেলাটা হচ্ছে। এখানে মূলত আসলে মেলাটা হলো সোহরাওয়ার্দী উদ্যানেই, কারণ বাংলাদেশে যত প্রকাশক আছে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমির ভিতরে সরকারি প্রতিষ্ঠান কিছু আপনার অন্যান্য মিডিয়া বা সবাই আছে, কিন্তু মূল বইয়ের যেই দোকান বা বলেন বা প্রতিষ্ঠান, প্রকাশনা প্রতিষ্ঠান, সমস্ত প্রকাশনা প্রতিষ্ঠান কিন্তু বাংলা একাডেমির ভিতরে। গতবার থেকে শুরু হয়েছে যে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি এই দুইটি জায়গা নিয়ে তারপর বইমেলা শুরু হয়েছে। তো এটা নিয়ে আপনাদের আসলে ভাবনাটা কি? এটা নিয়ে ভাবনাটা হলো আমাদের বাংলা একাডেমির ভিতরে যে স্পেস জায়গা, দিন দিন প্রকাশনা বাড়তেছে, প্রকাশনা প্রতিষ্ঠান বাড়তেছে, ওইখানে জায়গা হয় না, যার জন্য আমরা এটা সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসছে। আমাদের সরকারকে বলার পরে এটা সোহরাওয়ার্দী উদ্যানে আসছে, কিন্তু আসার মূল কারণটা হলো এখানে মেলাটাকে বড় করে এবং প্রতিটি পাঠক যাতে স্বাচ্ছন্দ্যে দেখে তাদের পছন্দের বইটি কিনতে পারে। আমি মনে করি পাঠকরা এখন সেই সুযোগটা পেয়েছে এবং প্রতিটি পাঠক মেলায় আসা উচিত এবং আসে তাদের পছন্দের বইটি প্রকাশনা প্রতিষ্ঠান, যেটা যার প্রকাশনা প্রতিষ্ঠানের বই ভালো লাগবে বা যেই লেখকের বই ভালো লাগবে সেখান থেকে তাদের ইচ্ছা মতো দেখে খুব সুন্দর মতো তাদের বইটি কিনতে পারবেন। আচ্ছা, মেলার পরিসর তো বেড়েছে অবশ্যই, তাহলে পাঠকদের কেমন ভিড় বেড়েছে এবারে? এইবার যে পাঠক আসছে সেটা আমাদের আশারও অনেক বেশি, এবং এই পাঠক প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখে তাদের পছন্দের বই কিনতে পারছে। যেসব পাঠকরা আসছে বা দর্শকরা আসছে তাদের আসলে কত ভাগ বই কিনছে, বই কেনার উদ্দেশ্যে তারা আসছে? এখানে আমাদের বাংলাদেশে একটু ডিফারেন্স পাঠকদের এটা, সেখানে আমি মনে করব যে আমি এই কথাটা বলবো, পাঠক যারা আসছে তারা 100% লোকই বই কিনছে, কারণ সবার পছন্দ এক না। আবার কেউ বাচ্চাদেরকে নিয়ে আসতেছে যে বাচ্চাদের বই কিনছে, আবার কেউ বড়রা আসতেছে বড়দের বই কিনছে, কোনো ছাত্র আসতেছে তার প্রয়োজনীয় বইটা কিনছে। কারো উপন্যাস ভালো লাগে, কারো প্রবন্ধ ভালো লাগে, কারো কবিতা ভালো লাগে, কারো ভ্রমণ কাহিনী ভালো লাগে, কারো ধরেন গবেষণামূলক বই ভালো লাগে। তবে সবার বইয়ের চাহিদাই পূরণ হচ্ছে। এখন যদি মনে করি যে একজন ফ্যামিলি 10 জন লোক আসছে একটা মেলার মধ্যে, তারা 5-7টা বই কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু 10 জনের 10টা বই নেয়নি। কিন্তু আমি মনে করবো যে সবাই একটা করে বই নিয়েছে, কারণ সবাই কারো না কারো প্রয়োজনে এখান থেকে বই পড়তে পারবে। এখানে যে বিভিন্ন ধরনের বইয়ের কথা বললেন, তো আমরা তো জানি যে অনিন্দ্য প্রকাশনী সবসময় বিভিন্ন ধরনের বই কিন্তু প্রকাশ করে থাকে। এবারে তারা কি কি ধরনের বই প্রকাশ? আমি সাধারণত সাহিত্যের সকল শাখারই বই করে থাকি, যেমন আপনার ধরেন প্রবন্ধ, উপন্যাস, নাটক, তারপরে ছোট্ট গল্প বলা যায়, তারপরে ধরেন আপনার গবেষণামূলক বই, তারপরে ধরেন আপনার পরিবেশ, এই ধরনের। যেমন আমি প্রবন্ধের বই করেছি এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বই। এর মধ্যে আছে ধরেন আপনার ডক্টর আলাউদ্দিন আলাদ স্যার মারা গেছেন, ওনার অনেকগুলি অপ্রকাশিত উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ এগুলি অপ্রকাশিত ছিল, সেগুলি আমি একত্রে করে ডক্টর আনিসুজ্জামান স্যারের ভূমিকায় আমি প্রকাশ করেছি। আব্দুল মান্নান সৈয়দের অগন্তিত অনেকগুলি লেখা নিয়ে আমরা পিয়াস মজিদের সম্পাদনায় একটা বই করেছি। আমার বাড়ি আপনারা জানেন যে নরসিংদী, আমি বাড়ি আর নরসিংদীর পুরা জেলার উপরে স্থান, প্রত্যেকটা স্থানের কিভাবে নামকরণ হয়েছে সেই নামকরণের গুলি নিয়ে আমি একটা বই করেছি। সেটা করে চলে যে আপনি জানেন ওয়ারি বটেশ্বরের উদ্ভাবক হাইবুল্লাহ পাঠান, উনি এটা বইটা লিখেছেন, এই বইটা আমি প্রকাশ করেছি। তারপরে উপন্যাসের এখানে আসলে সেখানে অবশ্যই নতুনদের প্রাধান্য আমার এখানে খুব চেয়ে বেশি। যেমন আপনার এখন অনেক রাত, রকিবুল ইসলাম মুকুল, ওনার বই করেছি, যেমন সরোজিনী, মাহমুদুর রহমান। তারপরে যদি আসি যে আপনার কিশোর উপন্যাসের ক্ষেত্রে আমার একটা এবার বলা চলে যে একটা খুব সুন্দর বই আমি করেছি। সেটা হইল কাজী, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে লেখা দুঃখু। বইটি লিখেছে মুহিত কামাল। মুহিত কামাল একজন এই দেশের জনপ্রিয় কথা সাহিত্যিক, এবং আমি পাঠকদেরকে অনুরোধ করব এই বইটি সংগ্রহ করার জন্য। তারা অনেক নতুনত্ব এখান থেকে পাবেন। তারপরে ওনার আরো বেশি কিছু বই, উড়াল বালক, তারপরে বন্ধু আমার বন্ধু, তারপরে ধরেন আপনার বাবার শত্রু, কম্পিউটার, ছেলের শত্রু, সিগারেট, এরকম একটি 4টা বই আমার দোকান থেকে আসছে। তারপরে আমার আসছে ধরেন ভৌতিক একটি বই আছে যেটা হলো ইলু পিসাস।
আমাদের একজন জনপ্রিয় কথা সাহিত্যিক মোস্তাক আহমেদের, এবং তার সবচেয়ে একটা জনপ্রিয় সিরিজ আমরা অলরেডি মানুষের কাছে পৌঁছে দিতে পারছি, সেটা হলো রিবিট। রিবিট হলো রোবট যে সব কাজ করতে পারে। সমাজের এমন কোনো কাজ নাই যে এই রিবিট করতে না পারে। সমাজের অনেক অসঙ্গতি মানে অনেক সমস্যা এই রিবিট সমাধান করে। এটা আমরা 8 খণ্ডে অলরেডি 8 খণ্ড আমরা প্রকাশিত করেছি। এইবার নতুন যে বইটি আসছে সেটা হলো রিবিট এবং এলিয়েন নিনিটি। এই বইটি যদি আপনারা দেখেন, যারা পড়বেন তারা অবশ্যই অনেক কিছু এই রিবিট সম্পর্কে জানতে পারবেন এবং মোস্তাক আহমেদ সম্পর্কে জানতে পারবেন। মোস্তাক আহমেদ এখন বর্তমানে আপনার জনপ্রিয় লেখকদের মধ্যে একজন। বাহ, অনেকগুলি বইয়ের কথা তো আমরা শুনে ফেললাম। তো এখন পর্যন্ত তো অনিন্দ প্রকাশনী কতগুলি বই প্রকাশ করেছে? সামনে তো আরো বই পাবো, কিন্তু এখন পর্যন্ত আমার মেলায় প্রায় 50টির মতো এসেছে। মোট 85 থেকে 90টি বই আমার প্রকাশনা প্রতিষ্ঠানে আসবে। অনিন্দ প্রকাশনী পাণ্ডুলিপি বাছাইয়ের ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেয়? আমি মূলত পাণ্ডুলিপি বাছাইয়ের ক্ষেত্রে যদি উপন্যাস হয়, আমি সবগুলি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করি, কারণ আমি পাণ্ডুলিপি নেওয়ার চেষ্টা করি আপনার জুনের আগে নিয়ে আমি যে বিষয়ে পারদর্শী যেসব সিনিয়র লেখক আছেন বা বুদ্ধিজীবী আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করি, যারা নতুনদেরগুলি বিশেষ করে। আর যারা সিনিয়র আছেন তাদেরটা তো দেখানোর প্রয়োজন পড়ে না। ভালো পাণ্ডুলিপি হইলে আমি সেটা প্রকাশের মানে প্রক্রিয়া শুরু করি। তবে এখানে আমাদের প্রকাশনার ক্ষেত্রে একটা প্রুফ রিডিং খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই বিষয়টাকে সবসময় গুরুত্ব দিয়ে থাকি এবং এই কাজটা খুব সুচারুভাবে আমি করার চেষ্টা করি। আচ্ছা, বই মেলা আসলেই তো বই কেনার হিড়িক পড়ে যায় মানে পাঠক যারা আছেন তাদের। তো বইয়ের অনেক বড় একটি অংশ জুড়ে থাকে কিন্তু প্রচ্ছদ অলঙ্করণ, এই বিষয়টিকে কতখানি গুরুত্ব দেন আপনারা? আমরা প্রচ্ছদের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি, কারণ প্রচ্ছদগুলি আমরা যখনই একটা পাণ্ডুলিপি পাই তখনই আমরা এটা আমাদের যে প্রচ্ছদ শিল্পী আছেন যারা আছেন, এর মধ্যে উল্লেখযোগ্য ধ্রুবেশ এবং তারপরে আরও অনেকেই আছেন, তাদের কাছে আমরা পৌঁছে দিই। তারা এটা সময় নিয়ে পাণ্ডুলিপি পাঠায়। অনেক সময় যদি তারা বিষয়বস্তু বুঝতে না পারেন, আমরা তাদের কাছে পাণ্ডুলিপি সরবরাহ করি। তারা পাণ্ডুলিপিটি পড়ে তাকে পরে প্রচ্ছদ রেডি করেন। আর এই ক্ষেত্রে বাচ্চাদের বইয়ের ক্ষেত্রে আমাদের খুবই বিড়ম্বনা পোহাইতে হয়। সেটার মূল কারণ হলো বাচ্চাদের বই যে পরিমাণে ইলাস্ট্রেশন প্রয়োজন হয় আমাদের দেশের, বলবো যে না শিল্পী নাই তা বলবো না, শিল্পী আছে কিন্তু সেখানে সীমাবদ্ধতা আছে। আর বাচ্চাদের বইগুলি করার জন্য আমাদের অনেক সময় লাগে। ধরেন একটা বই 1 বছর লেগে যায়, কারণ একটা প্রচ্ছদ হলে 1 পৃষ্ঠা, আর একটা বাচ্চাদের বই যদি 60 পৃষ্ঠা হয় তাহলে 60টি প্রচ্ছদের সমান ইলাস্ট্রেশন করতে হয়। তাহলে একটা প্রচ্ছদ যদি একজন শিল্পী একদিন আঁকতে পারে, একটা বই ভিতরে ইলাস্ট্রেশন সেটা 60 দিন সময় দরকার। কিন্তু এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, শুভ সন্ধ্যা এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং শুভ সন্ধ্যাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।